ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-25 একাডেমিক ইয়ারে এসসিআরটি ত্রিপুরা থেকে যে কুয়েশন ব্যাংক দেওয়া হয়েছে ক্লাস 10-এর উপর, সেই কুয়েশন ব্যাংকের যে ম্যাথমেটিক্সের এমসিকিউ কুয়েশন পেপার আছে সেগুলি আমি ভিডিও অলরেডি 1, 2, 3, 4 করে দিয়ে দিয়েছি। আমি এই ভিডিওতে ম্যাথমেটিক্সের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ভেরি শর্ট আনসার আছে সেই কোয়েশ্চনগুলি 1 থেকে 17 পর্যন্ত এই ভিডিওতে আমি সহজ এবং সরল করে বুঝিয়ে করে দিয়েছি। এর আগে ম্যাথমেটিক্সের ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 বলে পরপর 3টা ভিডিও দিয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে ভিডিও দিয়েছি, বিভিন্ন সাজেশনের উপরে ভিডিও দিয়েছি। সুতরাং এটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে আমার 4 নম্বর ভিডিও। এই ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে খেয়াল করে বুঝে করো তাহলে এই নিয়মের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই পরীক্ষাতে আনসার করতে পারবে। আর তোমরা যদি বেশি বেশি করে ভিডিও শেয়ার করো তাহলে অবশ্যই আমি আরো তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে এবার চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। কোয়েশ্চন নাম্বার 1, 140কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। তাহলে এটা কি করে করবে? তোমরা ক্লাস 6, 7, 8-এ এই ধরনের অঙ্ক অনেক করেছ। প্রথমে কি করবে? 140কে তুমি উৎপাদকে ভাঙো। এভাবে 2 7 দুগুণে 14, 0 2 3 দুগুণে 6, এখানে 1 রইল, 5 দুগুণে 10, 5 7 35। সুতরাং লিখবে 140 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7। বাস, এটা উৎপাদকের গুণফলে প্রকাশ হয়ে গেল। এইটা হয়ে গেল আনসার। ঠিক এতটুকু করে নিলেই তোমরা 1 মার্ক পেয়ে যাবে। এরপরে যে কোয়েশ্চনটা আছে এটা কি বলছে? বলছে যে মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 12 এবং 15-র লসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখানে করে নেই 12 মানে কি? 12 এটাকে যদি 2 দিয়ে ভাঙি 6 দুগুণে 12, এটাকে যদি আবার 2 দিয়ে দিই 3 দুগুণে 6। এরপরে কত আছে? 15 3 5 15। তাহলে কি দাঁড়ালো? 12 ইকুয়াল টু লিখতে পারি আমরা 2 ইন্টু 2 ইন্টু 3, আর 15 ইকুয়াল টু লিখতে পারি আমরা 3 ইন্টু 5। তারা বলছে কি লসাগু নির্ণয় করার জন্য। তাহলে সুতরাং লসাগু ইকুয়াল টু, প্রথমে তুমি কি করবে? কমনটা লিখবে, কি আছে? 3 ইন্টু আনকমনগুলি লিখে দেবে 2 ইন্টু 2, আনকমনগুলি লিখে দিলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে কি দাঁড়ালো এটা? এটা দাঁড়ালো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20-এ 60। তাহলে এটা হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের যে প্রশ্নটা আছে। পরের প্রশ্নটা কি বলছে? মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 8 এবং 24-এর গসাগু নির্ণয় করা। আমরা একটু আগে কি করলাম? লসাগু নির্ণয় করলাম। এবার বলছে গসাগু। এবার দেখো এই যে 3 নম্বর যে প্রশ্নটা আছে, তুমি যদি 18 রে ভাঙ্গো তাহলে কি পাবে এটারে? 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো 3 দুগুণে 6, 3 6 18, আমি 18 রে ভাঙলাম। এরপর 24 রে ভাঙবো কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এই দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24। এবার তারা কি বলছে? গসাগু। গসাগু মানে কি? শুধু কমন। তাহলে আমরা লিখব সুতরাং গসাগু ইকুয়াল টু কি আসবে? কমন কত আছে? এখানে একটা 2 আর একটা 3 কমন আছে। দেখো একটা 2 একটা 3 কমন আছে, আর বাকি সব আনকমন। তাহলে কি হবে? 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। 6 হচ্ছে গসাগু।
এর পরের যে প্রশ্নটা আছে বলছে কি কোয়েশ্চন নাম্বার 4-এ 13 এবং 17-র গসাগু কত? দেখো 13 এবং 17কে যদি ভাঙ্গ, দুটোটা মৌলিক সংখ্যা, আর দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় হচ্ছে 1। আবার বলছি, এখানে 13 হচ্ছে মৌলিক সংখ্যা, এটারে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এখানে 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 17-রে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1। এটা লিখে নেবে, ডিরেক্ট লিখে নিতে পারো 13 এবং 17-র গসাগু হলো 1। বাস, এটা হয়ে গেল আনসার। এরপরে বলেছে যে দেওয়া আছে গসাগু 3 এবং 21-এর গসাগু হচ্ছে 3, তবে 3 এবং 21-এর লসাগু কত? তাহলে আমরা কি করব এক্ষেত্রে? দেখো, আমরা এক্ষেত্রে 3 তো আছে এখানে, 3 = 3 × 1, আর কি আছে 21, 21-রে লেখা যায় 3 × 7। তাহলে গসাগু আছে, লসাগু কি হবে? লসাগু কমন কত আছে? 3, আর আনকমন কত আছে? 7। 3 × 7 = 21, 21টা হচ্ছে গসাগু। তাহলে হয়ে গেল কোয়েশ্চন নাম্বার 5। এইবার আমরা দেখে নেব কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6-এ কি বলছে? দেখো, কোয়েশ্চন নাম্বার 6-এ বলছে যে 3x² - kx + 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি 3 হলে k এর মান কত? দেখো, আমরা কি জানি? আমরা জানি যে শূন্যদ্বয়ের যে যোগফল, শূন্যদ্বয়ের যোগফলের ফর্মুলা আমরা জানি। যদি ax² + bx + c = 0, বা এইটা যদি একটা বহুপদ রাশি হয়, তাহলে শূন্যদ্বয়ের সমষ্টি হবে, ধরো শূন্য দুইটা যদি হয়, একটা আলফা একটা বিটা যদি হয়, তাহলে শূন্যদ্বয়ের সমষ্টি হবে আলফা + বিটা = -b/a। এটা হলো ফর্মুলা, শূন্যদ্বয়ের সমষ্টির ফর্মুলা। তাহলে সেই ফর্মুলায় যদি আমরা যাই, তাহলে এই যে বহুপদ রাশিমালা আছে তার শূন্যদ্বয়ের সমষ্টি কত? বহুপদ রাশিমালার, তাহলে আমরা লিখব, তোমরা এই জায়গাটা লিখতে হবে না, আমরা প্রথমে লিখব 3x² - kx + 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি = কত হবে? সমষ্টি হবে -b/a। -b কত আছে? -k। a কত আছে? a হচ্ছে 3। এই, আর এই রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি তারা কত দিয়ে দিয়েছে তারা 3। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 3 বলতে কোন 3টা লিখছি আমি? এই 3টা, শূন্যদ্বয়ের সমষ্টি এই 3টা লিখেছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় k/3। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ইমপ্লাইজ কি দাঁড়ালো? k = 9। বাস, এইটা হয়ে গেল আনসার। নাম্বার 7-এ বলছে যে kx² - 2x + 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা লিখব দড়ি প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় যথাক্রমে শূন্যদ্বয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α। একটা আলফা আর একটা হচ্ছে 1/α। সুতরাং আমরা কি লিখব? শূন্যদ্বয়ের অনন্য, আবার বলছি, শূন্যদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত? তাহলে সুতরাং আমরা লিখতে পারি শূন্যদ্বয়ের গুণফল
আলফা ইন্টু 1/α ইকুয়াল টু c/a, c কত 5 আর a কত, a হচ্ছে k। এটা হচ্ছে ফর্মুলা। আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 ইকুয়াল টু 5/k ইমপ্লাইজ k ইকুয়াল টু 5। বাস, বেরিয়ে গেল k এর মান। এবার আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের যে প্রশ্নটা আছে। পরের প্রশ্নটা কত, আমার 7 নম্বরের কোয়েশ্চেন গেল। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 8। 4x² প্লাস 2x মাইনাস 2 বহুপদ রাশিমালার শূন্যদের যোগফল এবং গুণফল নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই যে রাশিমালার শূন্যদের যোগফল আমরা করব। এখানে আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখে নিচ্ছি যে শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল, শর্ট কোয়েশ্চন ডিরেক্ট লিখতে পারো আনসার। শূন্যদ্বয়ের যোগফল ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু মাইনাস b/a, b কত 2 আর a হচ্ছে 4, মাইনাস b/a। তাহলে এটাকে যদি ক্যান্সেল করো, 2 একে 2, 2 দুগুণে 4, মাইনাস হাফ হলো শূন্যদ্বয়ের যোগফল। এবার আমরা শূন্যদ্বয়ের যোগফল পেলাম। শূন্যদ্বয়ের গুণফল ইকুয়াল টু, শূন্যদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a, c কত মাইনাস 2, c হচ্ছে মাইনাস 2 আর a কত, a হচ্ছে 4। আগের এই মাইনাসটা ছিল ফর্মুলার মাইনাস, আর এখানে অলরেডি মাইনাস তারা দিয়ে দিয়েছে। তাহলে এইটা কি হলো, এইটাও মাইনাস হাফ। শূন্যদ্বয়ের যোগফলও মাইনাস হাফ, শূন্যদ্বয়ের গুণফলও মাইনাস হাফ হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8-এর পরে কোয়েশ্চন নাম্বার 9। কি বলছে, 6x² প্লাস 37x মাইনাস k মাইনাস 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত। সেম, একটু আগে আমরা একটা কোয়েশ্চন করেছি 7 নম্বর কোয়েশ্চনটা, ঠিক 7 নম্বরের মতোই 8 নম্বরের কোয়েশ্চনটা হবে, তাইলে 9 নম্বরের কোয়েশ্চনটা হবে। তাহলে আমরা কি করব, আমরা ঠিক আগের মতো আমরা লিখে নিই, শূন্যদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত। কোয়েশ্চন নাম্বার 9, আমরা ধরি প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় যথাক্রমে একটা হবে আলফা আর একটা হবে 1/α, কারণ অনুন্নক। তাহলে শূন্যদ্বয়ের গুণফল কি, আমরা শূন্যদ্বয়ের গুণফল লিখব। সুতরাং আলফা ইন্টু 1/α হচ্ছে শূন্যদ্বয়ের গুণফল, ইকুয়াল টু কী হবে, c/a। এখানে c কি আছে, মাইনাস k মাইনাস 2, মানে k মাইনাস 2 ডিভাইডেড বাই 6 হবে। তাহলে মাইনাস k মাইনাস 2 ডিভাইডেড বাই 6 হবে। এবার আমরা কি করব, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, ইমপ্লাইজ 1 ইকুয়াল টু মাইনাস k প্লাস 2/6 ইমপ্লাইজ কি দাঁড়ালো 6 ইকুয়াল টু মাইনাস k প্লাস 2 ইমপ্লাইজ k ইকুয়াল টু 2 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 4 হয়ে গেল k এর মানটা। বাস, এটাই হয়ে গেল আনসার। এবার আমরা দেখে নেব কোয়েশ্চন নাম্বার 10। বলছে x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত বের করো। তাহলে আমরা এখান থেকে যেটা বের করব 10 নম্বর কোয়েশ্চন থেকে, এখানে কিছু নাই, মানে 1 আছে, এটা হচ্ছে a1। 10 নম্বর কোয়েশ্চনে a1 ইকুয়াল টু 1 আর এটা হলো কি b1 ইকুয়াল টু 2, c1 ইকুয়াল টু কি -4। এবার একটা কাজ করব যে a2 ইকুয়াল টু কত আছে, a2 ইকুয়াল টু 2,
B2 ইকুয়াল টু কত আছে 4, C2 ইকুয়াল টু কত আছে -12। এবার সমীকরণটি এবার আমরা কাজ করব A1/A2 ইকুয়াল টু হাফ B1/B2 ইকুয়াল টু 2/4, 2 কে 2, 2 দুগুণে 4, 1/2 হাফ C1/C2 ইকুয়াল টু -4/-12, মাইনাস মাইনাসে ক্যান্সেল হলো, 4 একে 4, 3 4 12, 1/3 আসলো। তাহলে কি দাঁড়ালো? সুতরাং আমরা বলতে পারি A1/A2 ইকুয়াল টু B1/B2 হলো, নট ইকুয়াল টু C1/C2। যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা বলবো সুতরাং প্রদত্ত সমীকরণ যুগল অসঙ্গত। প্রদত্ত সমীকরণ যুগল অসঙ্গত। হুবহু আমি যা লিখলাম এরকম লিখে দিলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে আমরা দেখছি কোয়েশ্চন নাম্বার 11, কে এর কোন মানের জন্য 2kx প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 এবং 4x প্লাস 6y মাইনাস 11 ইকুয়াল টু 0 রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই। মানে কে এর মান কত হলে এই যে দুইটা সমীকরণ দিয়েছে তাদের কোনো সমাধান থাকবে না বা সমাধান নেই। এরপরে যে 12 নম্বর কোয়েশ্চেন দিচ্ছে এখানেও বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না তা নির্ণয় করে। এই যে 11 এবং 12 দুটোটা কোয়েশ্চন সেম নিয়মে করতে হবে। আমার মনে হচ্ছে 11 থেকে 12টা একটু কঠিন আছে, আমি 12 অঙ্কটা করে দিই, মানে 12 নম্বরটা করে দিই। 11 নম্বর যে কোয়েশ্চনটা আছে তোমরা ঘরে করবে, করে আনসারটা কমেন্টে লিখে আমাকে জানাবে। তাহলে আমি 12 নম্বরটা করে দিচ্ছি। দেখো তারা বলছে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তো সমীকরণ দুটির যদি কোনো সমাধান থাকে না তাহলে যে ফর্মুলা হচ্ছে সমীকরণ দুটির সমাধান যদি না থাকে তাহলে ফর্মুলা হবে A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এটা হচ্ছে যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে সমীকরণ যুগলের কোনো সমাধান থাকে না। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা প্রথমে কি লিখব? 12 নম্বরের আমরা প্রথমে লিখব যে এখানে 3x প্লাস y ইকুয়াল টু, এই ধরনের কোয়েশ্চেনগুলি দুমার্ক দিয়েও এসে থাকে। এটা আমি ইকুয়েশন নাম্বার যদি 1 দেই তাহলে আমরা লিখব 2k মাইনাস 1 x প্লাস k মাইনাস 1 y ইকুয়াল টু 2k প্লাস 1। এটার যদি আমরা 2 নম্বর দিই বা ইকুয়েশন নাম্বার 2 দিই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে A1 ইকুয়াল টু কত আছে? A1 ইকুয়াল টু আছে 3। B1 ইকুয়াল টু কত আছে? B1 ইকুয়াল টু কিছু নাই, মানে এখানে 1 আছে। আর কি আছে? A2 ইকুয়াল টু কি আছে? A2 ইকুয়াল টু আছে k 2k মাইনাস 1। B2 ইকুয়াল টু কি আছে? k মাইনাস 1। যেহেতু সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না তাহলে আমরা লিখব যেহেতু সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না তাহলে আমরা কি লিখতে পারি? কন্ডিশনটা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখব A1/A2 ইকুয়াল টু B1/B2। যদি তাই হয় তাহলে আমরা এবার ভ্যালুটা বসিয়ে দিই। A1 এর ভ্যালুটা হচ্ছে 3 আর A2 এর ভ্যালুটা কি আছে? 2k মাইনাস 1 ইকুয়াল টু B1 এর ভ্যালুটা কি আছে? 1 আর B2 এর ভ্যালুটা হচ্ছে k মাইনাস 1।
এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ কোনাকুনি গুণ করি কি হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 3k - 3 ইকুয়াল টু এটা কি হবে 2k - 1 ইমপ্লাইজ 3k - 2k ইকুয়াল টু -1 + 3, এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। তো এটা কি হচ্ছে k ইকুয়াল টু 2, তাহলে k হচ্ছে k এর মানটা হচ্ছে 2, সুতরাং k ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, বা এইভাবে আনসারটা দিলেও হয়ে যাবে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 13। বলছে কি বলছে, বলছে যে ax প্লাস 2y ইকুয়াল টু 9 এবং 3x প্লাস y ইকুয়াল টু 18 রৈখিক সমীকরণ যুগল পরস্পর সমান্তরাল হলে a এর মান কত। ঠিক সেম আগের মতো কন্ডিশনটা, এই কন্ডিশনটাও যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে সমীকরণ যুগল পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখব যেহেতু 13 নম্বরটা লিখব, যেহেতু সমীকরণ যুগল পরস্পর সমান্তরাল, তাহলে আমরা লিখব সুতরাং কন্ডিশন হলো a1/a2 ইকুয়াল টু b1/b2, এটা হলো কন্ডিশন। যদি সমান্তরাল হয় তবে এই কন্ডিশনটা ফুলফিল করবেই। ইমপ্লাইজ a1 এর মানটা কি আছে, a1 এর মানটা তো a, আমরা লিখলাম a, আর a2 এর মানটা কি আছে না, a1 এর মানটা তো a, এটা a, আর a2 এর মানটা কি আছে, a2 এর মানটা হলো 3 ইকুয়াল টু b1 এর মানটা কি আছে 2 আর b2 এর মানটা কি আছে কিছু নাই মানে 1 ইমপ্লাইজ a ইকুয়াল টু কি হলো 6। বাস এটাই হয়ে গেল তোমাদের আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি যে কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 14 এ বলছে এই যে একটা সমীকরণ দেখছো, এটা কি দ্বিঘাত কিনা যাচাই করো। বলছে এই যে সমীকরণটা x² + 3x + 1 ইকুয়াল টু x - 2 হোল স্কয়ার সমীকরণটি দ্বিঘাত কিনা যাচাই করো। দ্বিঘাত কিনা যাচাই করতে বলছে, তোমরা যদি বলো হ্যাঁ দ্বিঘাত বা না দ্বিঘাত এরকম বললে হবে না, তোমাকে যাচাই করতে হবে, তোমাকে দেখাতে হবে দ্বিঘাত কিনা। তাহলে এটা আমরা কি করব, কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 এ আমরা করব 14 এ x² + 3x + 1 ইকুয়াল টু x - 2 হোল স্কয়ার। আমরা এখানে ইমপ্লাইজ x² + 3x + 1 ইকুয়াল টু x² মাইনাস এটা a - b হোল স্কয়ার সূত্র যদি ভাঙি a² - 2ab + b² ইমপ্লাইজ x² + 3x + 1 ইকুয়াল টু x² - 4x + 4। এবার দেখো যদি আমি সবগুলিকে লেফটে নিয়ে আসি সমীকরণ ফর্মে, x² + 3x + 1 মাইনাস x² + 4x - 4 ইকুয়াল টু 0, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা কি 7x - 3 ইকুয়াল টু 0। এই যে তুমি একটা ক্যালকুলেশন পাইলা, এই যে ক্যালকুলেশনটা এর মধ্যে কোনো স্কয়ার নাই, যেহেতু এটা ঘাত, এটার কত আছে 1 আছে, এটা তো দ্বিঘাত না, সেই জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। তারা বলছে দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করো। সুতরাং প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। বাস এটা যাচাই হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ নয়। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা কি আছে, কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে এই যে দুইটা ax² + bx + c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় অনন্য হওয়ার সত্য। তাহলে এইটার সোজা আনসার সমীকরণের
তোমরা লিখবে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় অনুন্নক হওয়ার শর্ত হলো এ আর সি সমান হবে, এ ইকুয়াল টু সি। বাস, এটাই হবে আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি, এরপরে কোয়েশ্চন নাম্বার 16, 2x² - 7x + k = 0 সমীকরণের একটি বীজ 5 হলে k এর মান কত? তাহলে আমরা কি করব? 16 নম্বর কোয়েশ্চনটা প্রথমে লিখে নিই। 2x² - 7x + k = 0 লিখবে যেহেতু সমীকরণের একটি বীজ একটি বীজ 5, সুতরাং সমীকরণের মধ্যে তুমি x এর জায়গাতে 5 বসিয়ে দাও। 2 × 5 হোল স্কয়ার মাইনাস 7 × 5 প্লাস k = 0 থাকবে। তাহলে অনন্য সমাধান থাকতে হলে কি করতে হবে? অনন্য সমাধান থাকবে, আমরা ঠিক আগের মতো আমরা লিখে নিই এই দুইটা সমীকরণ থেকে। 17 নম্বর, a1 কি আছে? a1 হলো 4, এরপরে b1 = p, এরপরে a2 = কত আছে? 2, b2 = 2। এই হচ্ছে এই সমীকরণ থেকে পাই। এটা হলো a1, এটা হলো b1, এটা হলো a2, এটা হচ্ছে b2 পেলাম। যেহেতু সমীকরণের যুগলের অনন্য সমাধান আছে, যেহেতু সমীকরণ যুগলের অনন্য সমাধান আছে, সুতরাং যে কন্ডিশন হবে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। a1 a2 নট ইকুয়াল টু b1/b2 হলে অনন্য সমাধান থাকবে। ইমপ্লাইজ, এবার যদি আমরা ভ্যালুটা বসাই, a1 এর ভ্যালুটা কি আছে? 4, আর a2 এর ভ্যালুটা আছে 2, নট ইকুয়াল টু p/2। এবার নিচে 2 আছে, যদি আমার ক্যান্সেল হয়ে যায়, কি হলো? 4 নট ইকুয়াল টু p ইমপ্লাইজ p নট ইকুয়াল টু 4। তাহলে আমরা কি লিখব? সুতরাং p নট ইকুয়াল টু, আনসারটা লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাকি প্রশ্নগুলি অর্থাৎ 17-এর পরে যে 18 নম্বর আছে, 18 নম্বর থেকে বাকি প্রশ্নগুলি পরের ভিডিওর মাধ্যমে আমি করে দেব। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।